লেখক অরিন্দম নাথের যেটুকু যায় রে দূরে। আজ অফিসে এসেই প্রবাল শুনল তার ট্রান্সফার অর্ডার এসে গেছে। 1 তারিখ জয়েন করতে হবে সেখানে। আজ 22, এখনও 7-8 দিন সময় আছে। বদলিটা নিজেই চেয়েছিল প্রবাল। কয়েক মাস হলো জামশেদপুরে তাদের অফিসের নতুন ব্রাঞ্চ খুলেছে। বিজনেস ভালো, কিন্তু দক্ষ লোকের অভাব। কলকাতা অফিসকে বারবার তারা জানাচ্ছিল একজন ভালো অভিজ্ঞ লোক পাঠাতে, যে ওখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করবে। কলকাতা অফিস প্রবালকে ছাড়তে চায়নি। কাজের ব্যাপারে তার খুব সুনাম। ইন্ডাস্ট্রিয়াল লোনের ব্যাপারটা সেই দেখে। গত 2 বছরে অনেক টাকার বিজনেস বাড়িয়েছে সে। তবু প্রবাল জামশেদপুরে বদলি নিতে আগ্রহ দেখিয়েছিল। বস অনেকভাবে তাকে নিরস্ত করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। বউ সুছন্দা কিচ্ছু জানে না এসব। কিছুদিন আগে বাড়িতে একটু গেয়ে রেখেছে প্রবাল যে জামশেদপুরে বদলি হবার চান্স আছে। 13 বছর বিয়ে হয়েছে প্রবালের। নিজেরা পছন্দ করে বিয়ে করেছিল তারা। অথচ বউকে এখন অনেক বেলায় বাজারে পড়ে থাকা তরি তরকারি মাছের মতো মনে হয় প্রবালের। কেমন নিষ্প্রভ, আকর্ষণহীন। প্রবাল জানে আজ বাড়িতে ফিরে যখন ও বদলির ব্যাপারটা কনফার্ম হয়ে গেছে বলবে, সুছন্দার খুব একটা এদিক ওদিক হবে না। যে কোনো ঘটনাই খুব সহজ তার কাছে। মাঝে মাঝে মনে হয় প্রবালের, তার যদি হঠাৎ কিছু ঘটে যায়, স্ট্রোক ফোক বা অন্য কিছু, সুছন্দা সেটাকেও স্বাভাবিকভাবে নেবে হয়তো। এই পরিণামের জন্য কি মানুষ প্রেমে পড়ে? বাড়ির বিরুদ্ধে গিয়ে বিয়ে করে? সংসারের কোনো কাজে অবশ্য গাফিলতি নেই সুছন্দার। 8 বছরের ছেলে তরঙ্গের ভালো মন্দের ব্যাপারে তার সজাগ দৃষ্টি। তবু প্রবাল একা হয়ে যাচ্ছে ক্রমশ। পূর্ণিমার চাঁদ বা বসন্তের বাতাসে সে আর তেমনভাবে সাড়া দিতে পারে না। সংসারে পড়লে এসব কম বয়সী রোমান্টিকতা সকলেরই কমে আসে, কিন্তু মনটাকে কর্পূরের মতো উবে যেতে দেখলে কষ্ট হয় প্রবালের। এক একদিন ধন্দে পড়ে যায় প্রবাল। সুছন্দার কোন জিনিসটা ভালোবেসেছিল সে? শরীর না মন? নির্দিষ্ট কোনো সমাধানে আসতে না পেরে ছটফট করে মন। সুছন্দার জীবনে কোনো আলগা অবসর নেই। সকাল থেকে সে মহাব্যস্ত। ছেলের স্কুল বাস আসে 6:40-এ। তারপর প্রবালের অফিসের তোড়জোড়। কতদিন একসাথে বসে সকালের চা খায়নি দুজন। সংসারের কাজ প্রচুর প্রবাল জানে, তবু এই যান্ত্রিক সাংসারিক জীবন তাকে ক্লান্ত করে। পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটো গাছ বলে মনে হয় নিজেদের। উপর উপর দূরত্ব না বাড়লেও গভীরে ছড়ানো শিকড় বাকড় কখন যেন ভিন্নমুখী হয়ে যায়। বন্ধু মিহির একদিন বলেছিল, মন ফোর গুলি মার। কত জোর স্বামী স্ত্রীর ভিতর মনের মিল আছে বলতো? চাকরি কর, সংসার কর, আর মাঝে মধ্যে। মাঝপথে থেমে যাওয়ায় প্রবাল তাকিয়েছিল বন্ধুর দিকে। মিহির বলেছিল, ক্লান্ত শরীরটাকে চাঙ্গা করে নে, গরমে দিনে পুকুরে ডুব মারার মতো। এখানেও সমস্যা আছে প্রবালের। সুছন্দার একটা শারীরিক লিমিট আছে। প্রবাল চোখ বুজে বলে দিতে পারে গত কয়েক বছরে সেই সব তুঙ্গ মুহূর্তে তার আদুল গায়ে কটামাত্র নখের দাগ পড়েছে সুছন্দার, অথবা কটা চুল উপড়ে এসেছে সুছন্দার আকুল হাতের মুঠোতে। সুছন্দার ধারণা, ছেলেদেরই কর্তব্য সব। ফুলের বাগান তছনছ করার দায় ঝড়ের ঠিকই, কিন্তু সবকিছু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে হলে ফুলের গাছকেও তো স্পর্শকাতর হতে হবে। হাওয়ায় তাকে দুলতে হবে দক্ষ নর্তকীর মতো, নইলে তো কোনো গল্পই সম্পূর্ণ হয় না। এরকম মনবিহীন অশরীরী দাম্পত্য জীবন কাটাতে কাটাতে হাঁপিয়ে উঠেছিল প্রবাল। এক বন্ধু বলেছিল, কয়েকদিন দূরে থাক বউয়ের থেকে। অভাববোধ জাগা বউয়ের ভিতর, মিস করুক তোকে, দেখবি সব ঠিক হয়ে যাবে। সেদিন চেষ্টা করেছিল প্রবাল। বেপরোয়া ঢুকেছিল বউয়ের ভিতরে, উইদাউট এনি ফ্রিকশন। কদিন পর থেকে শুরু হলো সমস্যা। পিরিয়ড মিস হলো সুচন্দার। মেঘ জমতে শুরু করলো তার মনে। প্রথম প্রথম গুরুত্ব দেয়নি প্রবাল, ঠাট্টা করেছে। ফুটফুটে একটা মেয়ের খুব শখ আমার। এতদিনে স্বপ্ন সফল হলো বোধহয়। খেকিয়ে উঠেছে সুচন্দা। তোমার আর কি, করেই তো খালাস, সব হ্যাপা তো পোয়াতে হবে আমাকেই। প্রবাল বলেছে, একটা ছেলে একটা মেয়ে
কি ভরাট সংসার বলো তো। মেয়ে হলে নাম রাখবো টিউলিপ। আদি খেতা বলে উঠে গেছে সুচন্দা। তার শাড়ির আঁচল মুখ ঝামটার মতো এসে লেগেছে প্রবালের গায়ে। একটা একটা করে দিন কেটেছে। বউয়ের চোখে যেন আসামি হয়ে উঠেছে প্রবাল। একদিন অফিস থেকে ফিরে শুয়ে শুয়ে কাগজ পড়ছে প্রবাল। খাট লাগোয়া দেওয়াল আলমারি থেকে কি যেন বের করে খেলো সুচন্দা। প্রবালকে জিজ্ঞাসু চেয়ে থাকতে দেখে খুব সহজভাবে বলল, হোমিওপ্যাথিক ওষুধ, ডাক্তারের কাছে গিয়েছিলাম আজ। হঠাৎ প্রবালের আপাদমস্তক চোখ বোলালো সুচন্দা। বলল, কোনো অঘটন যদি ঘটেও থাকে তা যাতে নষ্ট হয়ে যায়। নষ্ট শব্দটা প্রবালের সবকিছু গুলিয়ে দিল যেন। মাছির মতো উড়তে লাগলো চারপাশে। জামশেদপুর ব্রাঞ্চ তখনই লোক চেয়েছিল কলকাতা অফিসের কাছে। প্রবাল আর দেরি করেনি। জামশেদপুরের কলিগরা বেশ ভালো, খুব কোঅপারেট করছে। সবাই প্রায় স্থানীয়। দাসদা শুধু কলকাতার লোক। দাসদার বাড়িতেই পেইং গেস্ট হিসেবে আছে প্রবাল। প্রথমে একটু বাঁধো বাঁধো লাগছিল প্রবালের, এখন ঠিক হয়ে গেছে। দাসদা একাই থাকেন, ফ্যামিলি কলকাতায়। রান্না বাসন মাজার লোক আছে। সাকচি থেকে একটু দূরে মাঙ্গুতে অফিস প্রবালদের। অফিস থেকে খুব একটা দূরে নয় প্রবালদের বাড়ি, সুবর্ণরেখার ধারে। চারপাশ বেশ নির্জন, বাড়িঘর বেশি নেই। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এখানে। প্রত্যেক দিনই ফোন করে তরঙ্গ। ছেলেকে খুব মিস করছে প্রবাল। সুচন্দার জন্য ফাঁকা ফাঁকা লাগে একটু, তবে সব শূন্যস্থানের উপযুক্ত শব্দ প্রবালের জানা নেই। বাড়ির কাছেই ছোট্ট একটা অনাথ আশ্রম আছে, দাসদা প্রায়ই যান। প্রবাল একদিন কারণ জানতে চেয়েছিল। মুড়ি খেতে খেতে দাসদা বলেছিলেন, অফিসের বাইরে সময় কাটানোর একটা জায়গা চাইতো। বাড়ির লোক কাউকে তো পাই না কাছে। কামড় দেওয়া লঙ্কাটা বড় ঝাল লাগলো প্রবালের। বেশ কিছুটা মুড়ি মুখে পুড়ে বলল, শুধু সময় কাটানোর জন্য নয় নিশ্চয়ই, আপনার ভালোও লাগে ওখানে যেতে। পরিবেশটা খুব সুন্দর। কারা চালায় এটা? এখানকারই এক স্বেচ্ছাসেবী সংস্থা। আমাকেও কমিটিতে নিতে চাইছে ওরা। কতগুলো বাচ্চা আছে? বেশি না, জনা 10-12 হবে। গত মাসে 2 বাচ্চা দত্তক চলে গেছে। বাচ্চাগুলো বড় হলে কি করে? পড়াশোনা শেখায়। একটা স্কুলের সাথে ব্যবস্থা আছে, ফ্রিতে পড়তে পারে। ভালো তো। ভোকেশনাল কোর্স চালু করারও ইচ্ছে আছে ওদের। সরকারি অনুদানের চেষ্টা করছে। দেখি একদিন যাব। সেদিন রাত্রিরে একটা অদ্ভুত স্বপ্ন দেখল প্রবাল। 10-12টা বাচ্চা ঘিরে আছে ওকে, খেলছে, গান করছে। দূর থেকে একটা বাচ্চা ছুটতে ছুটতে আসছে তাদের দিকে। হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে গেল বাচ্চাটা। চমকে উঠল প্রবাল। বাচ্চাটা তরঙ্গ নয় তো? দাসদা ঠিকই বলেছিলেন, জায়গাটা সত্যি খুব সুন্দর। বাচ্চাগুলোকে দেখলে কষ্ট হয়। কত স্বপ্ন, কত ভালোবাসা মিশে ওদের জন্ম হয়েছিল। এর আগে কোনোদিন কোনো অরফানেজে যায়নি প্রবাল। দূরের দলমা পাহাড়ের দিকে তাকিয়ে 7-5 ভাবছিল প্রবাল। হঠাৎ মনে হলো কে যেন তার প্যান্ট ধরে টানছে পিছন থেকে। তাড়াতাড়ি পিছন ফিরল প্রবাল। ফুটফুটে একটা বাচ্চা মেয়ে তাকিয়ে আছে তার দিকে। ফর্সা, গোলগাল, হাত নেড়ে বাচ্চাটা ডাকছে প্রবালকে। এখনো ভালো ব্যালেন্স আসেনি, টলমল করছে। 2 দাঁত বেরিয়েছে সবে। প্রবালের মনে হলো বাচ্চাটা কি যেন বলছে তাকে। নিচু হয়ে হাঁটু মুড়ে বসল প্রবাল। 2 হাত বাড়িয়ে ধরল বাচ্চাটাকে। মুখটা কাছে নিয়ে গিয়ে শুনল বাচ্চাটা ভীষণ আধো আধো স্বরে বলছে, বাবা। দলমা পাহাড়ে কোনো ঝর্ণা আছে কিনা জানে না প্রবাল, তবে এই মুহূর্তে নিজের ভিতরে জলের শব্দ টের পেল সে। বাচ্চাটার পিছন পিছন ছুটে এসেছিল শর্মাজি, এই অনাথ আশ্রমের প্রাণ পুরুষ। প্রবালের বিভোর ভাবটা কেটে গেল শর্মাজির কথায়। বাচ্চাটা প্রথমে বাবা ডাকটাই শেখে। শর্মাজির সাথে বেশ ভাব হয়ে গেছে প্রবালের। সারা জীবন কলকাতাতে কেটেছে ভদ্রলোকের। পরিষ্কার বাংলা বলেন। ভালোবেসে এই আশ্রমের দায়িত্ব নিয়েছেন। মাস কয়েক আগে ডিমনার রাস্তায় ওকে কুড়িয়ে পেয়েছিল একজন। শর্মাজি বলে চললেন, মাঙ্গো থানায় জমা দিয়ে যায়, থানা থেকে আমাদের এখানে পাঠিয়ে দিয়েছে। শর্মাজিকে দেখে বাচ্চাটার কি হাসি।
প্রবালের চোখের সামনে যেন হাজার হাজার ফুল ফুটে উঠল। ফুলের অনুষঙ্গে বিদ্যুৎ চমকের মতো প্রবালের মনে পড়ে গেল একটা নাম, টিউলিপ। পাছে শর্মাজি আগে কোলে তুলে নেন বাচ্চাটিকে, সেই ভয়ে তাকে কোলে নিল প্রবাল। শর্মাজিকে জিজ্ঞেস করল, কি নাম দিয়েছেন ওর? এখনও তেমন কিছু রাখা হয়নি, যে যেমন ইচ্ছে আদর করে ডাকে। আজ থেকে ওর নাম টিউলিপ। আমার টিউলিপ? বাচ্চাটার গায়ে আলতো চুমু খেলো প্রবাল। খুব চেনা গন্ধ পেল একটা, তরঙ্গের গন্ধ। সন্ধেটা এখন আর একা কাটে না প্রবালের। প্রতিদিনই প্রায় অরফানেজে চলে যায়, মাঝে মাঝে অফিস থেকে বাড়িও আসে না। টিউলিপ খুব বাধ্য হয়ে গেছে প্রবালের, দেখলেই হামলে পড়ে, কিছুতেই ছাড়তে চায় না। প্রবাল খেলনা, চুষিকাঠি অনেক কিছু নিয়ে যায়। এই কদিনে জামা কাপড় কিনে দিয়েছে অনেক। প্রবাল লক্ষ্য করেছে, কিছু পেলে ভীষণ খুশি হয় টিউলিপ। ছোট ছোট হাতে তালিও দিয়ে ওঠে মাঝে মাঝে। শর্মাজির পারমিশন নিয়ে দু একটা ছুটির দিন টিউলিপকে বাড়িতেও নিয়ে এসেছে প্রবাল। একটা আয়া অবশ্য দিয়ে দিতেন শর্মাজি, স্নান করানো খাওয়ানো সেই করিয়ে দিত। ওইটুকু পুচকে মেয়ে তোলপাড় করে দিয়েছে সমস্ত বাড়ি। দুপুরে প্রবালের গায়ে পা তুলে দিয়ে ঘুমিয়েছেও লক্ষ্মীর মতো। প্রবাল বুঝতে পারছে বড় মায়ায় পড়ে যাচ্ছে, কিন্তু কিছুতেই ছাড়তে পারছে না। একটা অতৃপ্ত ইচ্ছে বোধহয় ঘুরপাক খাচ্ছে বাচ্চাটাকে ঘিরে। নিজের বউয়ের উপর একটা চাপা অভিমানও হয়তো কাজ করছে প্রবালের ভিতর। প্রত্যেক মাসে একবার কলকাতা যায় প্রবাল, টাকা পয়সা দিয়ে আসে সংসারে। তরঙ্গের জন্য একটা পিছুটান থাকে। ছেলেটা এবার কিছুতেই ছাড়তে চাইছিল না তাকে। আজ নয় কাল করে দুদিন আটকেও রেখেছিল। প্রবালেরও ভালো লাগছিল। অনেক মাস পরে ছেলেকে এতদিন ধরে কাছে পেল। সুছন্দা একই রকম আছে, ওর মুখ দেখে বোঝা মুশকিল প্রবালের দূরে থাকাটা কিভাবে নিয়েছে। দু একদিনের জন্য আসলে অবশ্য খুবই যত্নআত্তি করে, নানান পদ রাঁধে। ওর ব্যস্ততা তখন এত বেড়ে যায় যে প্রবাল যেন আরো কম কাছে পায় তাকে। প্রবাল ওদের অনেক বাড়ি বলেছে জামশেদপুর ঘুরে যেতে। তরঙ্গ তো এক পায়ে খাড়া, কিন্তু সুছন্দা আসতে পারেনি। অভ্যস্ত জীবনযাপনের বাইরে গেলে অনেক কিছু এলোমেলো হয়ে যায় তার। তাছাড়া তরঙ্গের স্কুল, টিউশন, আঁকার ক্লাস এসব তো আছেই। প্রবালের মাঝে মাঝে হাসি পায়। ভবিষ্যৎকে সুন্দর বানাতে গিয়ে বর্তমানটা কিরকম আগাছায় ভরে যাচ্ছে। টিউলিপের কথা বলবো বলবো করেও বলা হয়নি সুছন্দাকে। ব্যাপারটা হয়তো ভালোভাবে নেবে না ও। এমন একটা মন্তব্য করে বসতে পারে যেটা প্রবালের ভালো লাগবে না। সুছন্দার সব চিন্তাই বড় পরিণাম নির্ভর। বেড়াতে গেলে ও তাই পথের সৌন্দর্য উপভোগ করতে পারে না। এরকম গন্তব্য সচেতন পার্টনারের জন্যই প্রবালের জীবন একটু অন্য পথে বেঁকে গেছে। প্রতিবারই ভাবে প্রবাল, সুছন্দা হয়তো সেদিনের সেই হোমিওপ্যাথিক ঘটনা তুলবে। একবারের জন্য তোলেনি সুছন্দা, ভুলেই গেছে হয়তো। বড় অপমানিত লাগে প্রবালের। মোটামুটি দীর্ঘ দাম্পত্য জীবনে সেকেন্ড ইস্যুর কথা দু একবার ভেবেছে প্রবাল। বলেছে বউকে, কিন্তু বর্বরচিত জোর খাটায়নি কখনো। ঠাট্টা করে বলেছিল একদিন, কয়েকদিনের একটা বাচ্চার ছায়া সরিয়ে দিতে এত কিছু করতে হলো। চুল আঁচড়া ছিল সুছন্দা। এমন সজোরে তাকালো বরের দিকে যে খোলা চুলগুলো প্রতিবাদের মতো ছড়িয়ে গেল। খুব মজা না? তার ভঙ্গিতে সেদিন কোনো দাম্পত্য সম্পর্ক যেন খুঁজে পায়নি প্রবাল। তবু মাথা ঠান্ডা রেখে বলেছিল, আসলে কি জানো, এক সন্তানরা কি নিঃসঙ্গ হয় আমি জানি তো। আমিও তো এক সন্তান ছিলাম। ছোটবেলা থেকে টের পেয়েছি, তাদের সুবিধেটা লোকে দেখে, অসুবিধের কথা কেউ বলে না। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টিপটাকে দুই ভুরুর মাঝখানে ঠিকঠাক প্লেস করতে করতে জানতে চাইল সুছন্দা, কি অসুবিধে? কিরকম বনসাই টাইপ হয়ে যায় সবসময় মা বাবার সঙ্গ পেতে পেতে। তাদের নজরদারিতে স্টেপ ওয়াইজ বয়স বাড়ে না। তোমার তো তাহলে অনেক ছেলেমেয়ে হলে ভালো হয়। তরলের প্রবাহমানতার মতো একই দিকে কথার ঢাল দেখে চুপ করে গেল প্রবাল। খাটের উপর এসে বসল সুছন্দা। একটা হয়েছে, প্রায় বড় হয়ে এসেছে, ব্যাস। আর ওসব কাঁথা ফাতার ঝামেলার মধ্যে নেই আমি। ব্যাপারটা প্রবালও বোঝে, মায়েদেরই তো সব ঝক্কিয়ে নিতে হয়। প্রবালের অভিমানটা স্বরের মতো মোটা হতে শুরু করেছে অন্য কারণে।
কোনো অন্তরঙ্গ মুহূর্তে সুছন্দা যদি প্রবালকে বুঝিয়ে বলতো কথাটা, কিংবা ডাক্তারের কাছে যাবার আগে বলে যেত, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা নিটলই থাকতো হয়তো। কিন্তু সুছন্দা তা করেনি। নিজের মতটাকেই বেশি গুরুত্ব দিয়েছে ও, প্রবালের ইচ্ছেকে বিন্দুমাত্র সমীহ না করে। আর এখান থেকেই আগুন জ্বলেছে প্রবালের মাথায়। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে থাকে, তা থেকে নিজেকে বাঁচানোর জন্য টিউলিপকে প্রাণপণে আঁকড়ে ধরেছে প্রবাল জামশেদপুরে। মনটা ভালো নেই সুছন্দার। মার হঠাৎ মৃত্যু তাকে কেমন শূন্য করে দিয়েছে। কি যে হলো! সুস্থ মানুষ বেড়াতে গেল দিদির বাড়ি, ম্যাসে ব্যাটাকে সব শেষ। খবর পেয়ে প্রবাল এসেছিল, 2 দিন থেকে ফিরে গেছে। আবার কাজের সময় এসে 3 4 ছিল। সুছন্দা প্রবালকে বলেছিল টানা ছুটি নিতে, প্রবাল নেয়নি। শোকের মধ্যেও একটা জিনিস চোখে পড়েছে সুছন্দার, প্রবাল কেমন বদলে গেছে। সব সময় অস্থির অস্থির, ফেরার জন্য উচাটন। প্রবালের ভালোবাসার মধ্যে আগে একটা আঁকড়ে ধরা ব্যাপার ছিল। সুছন্দা বিরক্ত হতো মাঝে মাঝে, কিন্তু এখন যেন তাদের সম্পর্কটা তেল জলের মিশেলে এসে দাঁড়িয়েছে। প্রায় 1 বছর হতে চলল প্রবাল জামশেদপুরে। ইচ্ছে থাকলেও সেখানে যাওয়া হয়নি সুছন্দার। এতেই কি রেগে গেছে প্রবাল? আগে রাখলে চেঁচামেচি করত, যা তা বলতো, কাণ্ডজ্ঞান থাকতো না। এখন ওসব কিছু করে না, চুপচাপ। কিছু জিজ্ঞেস করলে জবাব দেয়। প্রবালের শরীর থেকে রাগ, ভালোবাসা, এই গয়নাগুলো কেউ যেন খুলে নিয়েছে ধীরে ধীরে। অদৃশ্য কারো উপস্থিতি মনে ছায়া ফেলতেই সুছন্দার ভিতরটা অস্থির অস্থির করে উঠল। 9টা বেজে গেছে, ছেলে স্কুলে, রান্না পড়ে আছে। মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আচমকা প্রবালকে ফোন করল সুছন্দা। দাসদা ধরলেন, প্রবাল বেরিয়েছে, মোবাইল নেয়নি সাথে। হ্যালো প্রবাল, উনি তো টিউলিপকে নিয়ে ডাক্তারের কাছে গেছেন। কাকে নিয়ে? কে বলছেন আপনি? আমি প্রবালের স্ত্রী বলছি। আপনি? আমি দাসদা, আমার বাড়িতেই প্রবাল থাকে, আমরা একই অফিসে চাকরি করি। মোবাইল না নিয়েই বেরিয়ে গেছে ও। কাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে বললেন? টিউলিপের একটু জ্বর হয়েছে, তাই ডাক্তারের কাছে নিয়ে গেছে, ফিরলে ফোন করতে বলবো। মোবাইলটা বড় ঠান্ডা মনে হলো সুছন্দার, মৃত মানুষের শরীরের মতো। ফোনটা রেখে চেয়ারে বসে রইল সুছন্দা, মাথাটা কেমন করছে। টিউলিপকে? ঝাঁকঝাঁক অন্ধকার যেন উড়ে যেতে লাগলো তার চোখের সামনে দিয়ে। টিউলিপ নামটা খুব চেনা চেনা লাগলো সুছন্দার। বেশি সময় লাগলো না, বুদবুদের মতো ভেসে উঠল মনে। প্রবাল প্রায়ই বলতো মেয়ে হলে নাম রাখবে টিউলিপ। সুছন্দা দ্বিতীয় সন্তান নেয়নি, এক ছেলে নিয়েই সে তৃপ্ত। মন একটু থিত হলে ক্যালেন্ডারের সামনে গিয়ে দাঁড়ালো সুছন্দা। প্রবাল কতদিন জামশেদপুরে আছে হিসেব করতে লাগলো। 11 মাস 8 দিন। তার মানে ওখানে গিয়েই কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে প্রবাল। শরীর কেমন করে উঠল সুছন্দার। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেল। হিসেব মতো টিউলিপের সদ্যজাত হবারই কথা। বাচ্চাটার মা কে? প্রবাল কি তাকে আইনত বিয়ে করেছে, নাকি এক আচমকা আবেগের ফসল এই টিউলিপ? তাই ইদানিং এত আনমনা মনে হয় প্রবালকে। তার প্রতিটা বদলের ঠিকঠাক জবাব যেন পেয়ে যেতে লাগলো সুছন্দা। কি করা উচিত এখন কিছু বুঝতে পারল না সুছন্দা। চিন্তাগুলো ঝরা পাতার মতো এদিক ওদিক উঠতে লাগলো ঝড়ের মতো। ইস্পাত প্রায় 1 ঘন্টা লেট। ঘাটশিলার কাছে একটা প্যাসেঞ্জার ট্রেন খারাপ হয়ে গিয়েছিল। স্টেশন থেকে সোজা জামশেদপুর ব্রাঞ্চ চলে গেল সুছন্দা। বাবার নতুন অফিসে ঢোকার সময় তরঙ্গকে খুব উত্তেজিত মনে হলো। এখানে কেউ সুছন্দাকে চেনে না। রিসেপশনে গিয়ে নিজের পরিচয় দিল সুছন্দা। রিসেপশনিস্ট মেয়েটি সসম্ভ্রমে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। স্যার তো 2 দিন ধরে আসছেন না অফিসে, ছুটি নিয়েছেন, একটা পার্সোনাল ব্যাপারে খুব ব্যস্ত আছেন। ভিতরের অবাক ভাব চেপে জিজ্ঞেস করলো সুছন্দা, উনি থাকেন কোথায়? একটু হেজিটেট করলো মেয়েটি। সুছন্দার মনে হলো প্রবালের কি কোনো বারণ আছে বাড়ির ডিরেকশন দিতে। কাকে যেন ডাকলো মেয়েটি, খুব আস্তে কি যেন বলল তাকে। সুছন্দার মনে হলো অফিসের সবাই যেন তাকিয়ে আছে তাদের দিকে। মেয়েটির গলার আওয়াজে ঘোর কাটল সুছন্দার। ম্যাডাম, আপনারা ওর সঙ্গে যান, ও আপনাদের স্যারের বাড়ি পৌঁছে দেবে। অফিসের গাড়ি করে ওরা পৌঁছে গেল প্রবালের বাড়ি। লোকটি ওদের আগে আগে ঢুকতে যাচ্ছিল স্যারের বাড়ি।
সুছন্দা বারণ করল। গাড়ি নিয়ে ফিরে গেল লোকটি। জায়গাটা বেশ নির্জন। নিজেকে খুব একা মনে হলো সুছন্দার। মনে হলো হঠাৎ কোনো অপ্রীতিকর পরিস্থিতির সামনে পড়বে না তো। শক্ত করে ছেলের হাত ধরল সুছন্দা। দরজা খুলে বউ আর ছেলেকে দেখে অবাক হয়ে গেল প্রবাল। তোমরা? ভিতরটা দেখার চেষ্টা করল সুছন্দা। কুয়াশা ঢাকা পাহাড়ের মতো সামনে দাঁড়িয়ে আছে প্রবাল। তরঙ্গ বাবা বলে ছুটে গেল প্রবালের দিকে। বাড়ি চিনলে কি করে তোমরা? তরঙ্গ বলে উঠল, তোমার অফিসে গিয়েছিলাম আমরা। প্রবালের পিছন পিছন ঘরে ঢুকলো ওরা। প্রতি মুহূর্তে একটা বাচ্চার কান্না আশা করছে সুছন্দা। চোখ খুঁজছে সবে মা হওয়া কোনো নারীকে। নিজের ঘরে ওদের নিয়ে এলো প্রবাল। হেসে বলল, একেবারে অগোছালো ঘর, আগে জানলে সব গুছিয়ে রাখতাম। তরঙ্গ লাফিয়ে খাটে উঠে বসেছে। প্রবাল বলল, বেশি লাফালাফি করিস না বাবা, একটা পায়া একটু নড়বড় করছে কদিন ধরে। সুছন্দার দিকে ফিরে বলল, কতবার ভেবেছি কলকাতার বাড়ির এক্সট্রা খাটটা নিয়ে আসি। চুপ থাকতে থাকতে বুকের মধ্যেটা কেমন ভারী ভারী লাগছিল সুছন্দার। গম্ভীরভাবে বলল, কেন, শোবার অসুবিধে হচ্ছে? ছোট্ট হোঁচট খেল প্রবাল। সামলে নিয়ে বলল, ভালো একটা খাট পড়ে পড়ে নষ্ট হচ্ছে ওখানে। টিউলিপ কোথায়? প্রবালের দিকে সোজাসুজি তাকিয়ে জিজ্ঞেস করল সুছন্দা। ভূমিকম্প টের পেল প্রবাল। কিছু কিছু ব্যাপার সত্যি হিসেব মেনে চলে না। দাসদার কাছে ফোনে শুনেছ তো সেদিন জ্বর হয়েছিল, এখন একটু ভালো আছে। সেজন্যই কি দুদিন ধরে অফিস যাচ্ছ না? একটুও ছাড়ছে না আমাকে। শরীর খারাপ হলে বাচ্চারা যেমন করে আর কি। ওর মা সামলাতে পারে না ওকে? একবারেই কথাটা শুনল প্রবাল। ধোঁয়া যেমন ধীরে ধীরে ছড়িয়ে গিয়ে চারপাশ রহস্যময় করে দেয়, সুছন্দার কথাটা তেমনি জট পাকিয়ে দিল তার মাথা। সুছন্দা জানতে চাইল, পাশের ঘরে আছে ওরা, আলাপ করাবে না? একটা জেদ লেলিহান হয়ে উঠতে লাগলো প্রবালের মাথার ভিতরে। ছেলের দিকে তাকিয়ে বলল, সকাল থেকে তেমন তো খাসনি কিছু, খুব খিদে পেয়েছে নিশ্চয়ই, দাঁড়া দেখছি। সামনে দাঁড়িয়ে তার পথ আটকালো সুছন্দা। আমার প্রশ্নের জবাব দিলে না? প্রয়োজন মনে করছি না। তাই নাকি জবাব দেবার কিছু নেই? টিউলিপ এই বাড়িতে নেই এখন। ও তাই তো, আমারই তো ভুল। নার্সিংহোম থেকে মার সঙ্গে মামা বাড়িতে আছে নিশ্চয়ই। টিউলিপ সম্বন্ধে কতটুকু জানো তুমি? প্রবালের গলা উত্তেজিত শোনালো। না বললে জানবো কি করে? যে লুকিয়ে আসে তাকে জানতে তো সময় লাগে। তোমাকে বলবো ভেবেছিলাম, তুমি মানতে পারতে না। স্বাভাবিক, কোনো মেয়েই পারে না। বউ ছেলে থাকতেও তুমি যে এভাবে আরেকটা সংসার পাতবে। কথাটা শেষ করতে পারল না সুছন্দা। তরঙ্গ তাকিয়ে আছে মার দিকে। নিস্তব্ধতার ভিতর দিয়ে বয়ে গেল কিছুটা সময়। মোবাইল বেজে উঠল। টেবিলের কাছে গিয়ে ফোন ধরল প্রবাল। হ্যালো, একটুও ঘুমায়নি? কি বায়না করছে আমার কাছে আসবে? আমি তো একটু পরেই যেতাম। না না, বাড়িতেই আছি। হ্যাঁ হ্যাঁ, না না, ওকে নিয়ে আসতে হবে না, আমি যাচ্ছি। তা আধ ঘন্টার মধ্যে যাচ্ছি। ফোন রেখে দিল প্রবাল। বউয়ের দিকে তাকিয়ে বলল, আমাকে একটু বেরোতে হবে, তোমরা ফ্রেশ হয়ে নাও, হোটেল থেকে খাবার পাঠিয়ে দিচ্ছি আমি। সুছন্দা বলল, আমরা তোমার সাথে যাব। এতটা ট্রেন জার্নি করে টায়ার্ড তোমরা, শুধু শুধু সে আমরা বুঝবো। ছেলের দিকে ফিরে বলল, তুই কি বাথরুম টাথরুম যাবি? ঘরের মধ্যে 4টে খাট পাতা, দুটো একদিকে, অন্যদিকে বাকি দুটো। একটা খাটে টিউলিপ শুয়ে আছে। পাশে বসে এক বয়স্ক মহিলা গল্প বলছেন। অন্য খাটগুলো ফাঁকা। সুছন্দা প্রথমে বুঝতে পারেনি যে ওই বাচ্চাটাই টিউলিপ। প্রবালকে ব্যস্তভাবে এগিয়ে যেতে দেখে আন্দাজ করল। মনের মধ্যে একটা খটকা লাগলো সুছন্দার। তার হিসেব মতো টিউলিপ যে বয়সের হবার কথা, এ তার থেকে বেশ বড়। পাশে যিনি বসে আছেন তাকেও টিউলিপের মা ভাবতে কষ্ট হলো। অঙ্ক করতে বসে মাঝপথে আটকে গেলে যে অবস্থা হয়, সেরকম সমাধান সংকটে পড়ে অস্থির অস্থির লাগতে লাগলো সুছন্দার। প্রবালকে দেখে মহিলা বলে উঠলেন, ওই তো বাবা এসে গেছে। বাবা? এই শব্দটা সুছন্দাকে দরজার কাছে থমকে দিল। ঘরের ভিতর বেশি ঢুকতে পারল না সে। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল টিউলিপ। মহিলা হেসে বললেন, রাগ হয়েছে মেয়ের? কাছে গিয়ে বলল প্রবাল, দেখো কাকে নিয়ে এসেছি, ওকে আনতে গিয়ে দেরি হয়ে গেল মা। তরঙ্গকে হাত নেড়ে কাছে ডাকল প্রবাল।
কে বলো তো? দাদা। সুছন্দার দিকে একবার তাকালো প্রবাল। ভারী সুন্দর দেখতে বাচ্চাটি। তরঙ্গকে দেখে উঠে বসলো খাটে, ফুলের মতো হেসে উঠে বলল, দাদা। তার আধো আধো উচ্চারণে ভারী মিষ্টি শোনালো ডাকটা। একটা চেয়ার নিয়ে এসে সুছন্দাকে বসতে বললেন মহিলা। প্রথমে বসল না সুছন্দা, কিন্তু বড় ক্লান্ত লাগায় কিছুক্ষণ পর বসে পড়ল। কাল থেকে যা ধকল যাচ্ছে। তরঙ্গ আর টিউলিপের বেশ ভাব হয়ে গেল। খাটের পাশে পড়ে থাকা খেলনাগুলো নিয়ে মেতে গেল দুজন। শর্মাজি ঘরে ঢুকে, আপনি এসে গেছেন বলতে বলতে চলে গেলেন প্রবালের কাছে। সুছন্দার দিকে তাকালেন একবার। খুব আস্তে মহিলাকে জিজ্ঞেস করল সুছন্দা, বাচ্চাটার মা কোথায়? সাইবেরিয়ায় গিয়ে রেফ্রিজারেটর কেনার কথা শুনলে লোকে যেমন অবাক হয়, তেমনি ভঙ্গিতে বলে উঠলেন মহিলা, এটা তো অনাথ আশ্রম। ঢোকার সময় কোনো সাইনবোর্ড চোখে পড়েছে কিনা ভাবতে লাগলো সুছন্দা। মনে করতে পারল না। মাথার ভিতর হঠাৎ যেন গোধূলি নেমে এলো সুছন্দার। জানতে চাইল, তখন যে আপনি বাচ্চাটাকে বললেন বাবা এসে গেছে? কিছু উত্তর দিলেন না মহিলা। প্রবাল আর শর্মাজি কি একটা ব্যাপারে আলোচনা করছে। বাচ্চা দুটো খেলে যাচ্ছে। সুছন্দাকে বললেন মহিলা, আসুন আমার সাথে। মন্ত্রবত তার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে বাগানে এসে দাঁড়ালো সুছন্দা। বিকেলের আলোয় কিরকম একটা বিষণ্ণতা মিশে থাকে। হয়তো দিন শেষ হয়ে আসে বলেই, হয়তো সব অঙ্ক ঠিকঠাক মেলে না বলে। বেশ কিছুক্ষণ হলো চলে গেছেন মহিলা। টিউলিপের পুরো ঘটনাই তার কাছ থেকে শুনেছে সুছন্দা। বাগানটা খুব ওয়েল মেনটেন্ড, কত রকমের গাছ, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এরকম ফাঁকা জায়গার কথা ভাবাই যায় না কলকাতায়। পাখিরা সব বাসায় ফিরছে। বড় গাছগুলো তাদের কল কাকলিতে ভরে গেছে। কাছেই কয়েকটা বনসাই করা আছে, বট, আম। বাকিগুলো চিনতে পারল না সুছন্দা। শিকড় ছেটে নিজেদের মতো করে বনসাই বানায় মানুষ। গাছগুলো গাছের নিয়মে বাড়ে না। প্রবাল বলেছিল, এক সন্তান মানে বনসাই। হঠাৎ খেয়াল হলো সুছন্দার, বনসাই করা গাছে কোনো পাখি আসে না। প্রবাল কখন পিছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি সুছন্দা। টের পেয়ে নিজেকে গুছিয়ে নিয়ে বলল, সবকিছু তো বেশ সুন্দর সাজিয়ে নিয়েছ। টিউলিপ আর তরঙ্গ মাঠে ছোটাছুটি করছে। সেদিকে তাকিয়ে থাকলো প্রবাল। কোনো জবাব দিল না। সুছন্দা জানতে চাইল, বাচ্চাটাকে নিয়ে কি করবে ভেবেছ? দত্তক নেব। দৃষ্টিকে গুটিয়ে না এনে বলল প্রবাল। মানে? সুছন্দার গলা আর্তনাদের মতো শোনালো। নিজের বিবাহিত নারীর দিকে সোজা চোখে তাকালো প্রবাল। টিউলিপের সব দায়িত্ব নেব ভাবছি, সন্তানের মতো। এ ব্যাপারে আমার মতের কোনো গুরুত্ব নেই। তুমি আপত্তি করবে আমি জানি সেটা। যে কোনো বউ হলেই করবে। নিজের ছেলে থাকতে কেউ অন্য বাচ্চা দত্তক নেয়, লোকে কি বলবে? অনেক কষ্টে মেজাজটাকে বলগা ছুট হতে দিল না প্রবাল। বলল, সব ব্যাপারে লোকে কি বলবে চিন্তা করলে নিজের কোনো ইচ্ছেই মেটে না। কিন্তু নিজের বউকে? পড়া বই বারবার পড়ার দরকার হয় না। একটা সন্তান হবার পর আর কোনো ঝামেলায় যেতে রাজি হওনি তুমি। এই বাচ্চাটাকে নিয়ে গেলে দায়িত্ব তো আমাকেই নিতে হবে। কার না কার বাচ্চা। মা মা করে তরঙ্গ ছুটে এলো কাছে, সঙ্গে টিউলিপও। তারও আধো আধো বুলিতে মা ডাক। আঁচল দিয়ে ছেলের মুখের ঘা মুছিয়ে দিল সুছন্দা। কি করে বেড়াচ্ছিস? চুপ করে বস এখানে। তরঙ্গের সময় নেই। বোনের মুখ মুছিয়ে দিলে না মা? সমস্ত শরীরের মধ্যে দিয়ে কি যেন একটা বয়ে গেল সুছন্দার। তাকাবো না করেও তাকিয়ে ফেলল টিউলিপের দিকে। ছোট্ট জামাটা ঘামে লেপটে গেছে গায়ে। ফর্সা কপালে দু একটা চুল এলোমেলো ছড়িয়ে আছে। একটা হাত তরঙ্গের হাতে, আর একটা হাত নিরালম্ব ঝুলছে শরীরের পাশে। যতবার তরঙ্গ মা বলছে ততবারই তা অনুরণিত হচ্ছে টিউলিপের গলায়। রাস্তার ভিখিরিকে না ছুঁয়ে পয়সা দেবার মতো আলতো করে টিউলিপের ঘাম মুছিয়ে দিল সুছন্দা। তরঙ্গ আর টিউলিপ অন্যদিকে খেলতে চলে গেল। বাচ্চা দুটো চলে যাবার পর প্রবাল বলল, টিউলিপের কোনো দায়িত্ব তোমাকে নিতে হবে না। কিছুদিনের মধ্যেই আবার কলকাতা চলে যাব আমি। সেরকমই বলেছে অফিস। কলকাতা ফিরে যা করার করব। কথাটায় একটা ধাক্কা খেল সুছন্দা। কি করবে? স্থির কঠিন গলায় প্রবাল বলল, তখনই দেখতে পাবে। ভিতরটা কিরকম কেঁপে উঠল সুছন্দার। তরঙ্গের কি হবে? অবাক হলো প্রবাল। সামলে নিয়ে বলল,
আমি তো কিছু ভেঙে কিছু গড়তে চাইছি না, তোমার মতো কিছু নষ্ট করে দেওয়া মনোভাব আমার নেই। এক আকাশ শূন্যতা যেন ঢুকে গেল সুছন্দার মনের ভিতর। প্রবালের দিকে অবাক চেয়ে থাকল সে। বলে উঠল প্রবাল, তোমার আমার ইচ্ছে আলাদা হতেই পারে, নিজেদের মধ্যে আলোচনা করেই একটা সমঝোতায় আসতে হয়, কিন্তু প্রবাল যদি ভয়ঙ্কর কোনো ভবিষ্যতের কথা বলে ফেলে সেটা আটকাতে তড়িঘড়ি বলে উঠল সুছন্দা, আমার সঙ্গে তো এ ব্যাপারে কোনো কথাই বলনি তুমি। তুমি বলেছিলে সেবার ডাক্তারের কাছে যাবার আগে। প্রথমে কিছু বুঝতে পারল না সুছন্দা, আস্তে আস্তে মনে পড়ল সে তো সংসারের কথা ভেবে। ছেলেটা বড় হয়নি এখনো, তুমি অফিস নিয়ে ব্যস্ত, দোকান বাজার রান্না সব আমাকেই করতে হয়। এই অবস্থায় নিজেকে আটকে ফেললে সংসারের কি হবে? হাত তুলে তাকে থামিয়ে দিল প্রবাল। কিন্তু আমাকে তো একবার জানাতে পারতে। এ আবার জানানোর কি আছে? তুমি তো জানো ইয়ে সব। আমার সিজার কেস, 2 মাস বেড রেস্টের ধাক্কা, তুমি জানো না? চমৎকার, তাই আমাকে কিছু না বলে নিজেই ডাক্তারের কাছ থেকে সবকিছু নিয়ে এলে। ফাইন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি সাবলাইম গোপনতা? তোমাকে বললে কি হতো? তোমার যুক্তিগুলো শুনতাম, আমার ইচ্ছেটা তোমাকে বোঝাতাম, ফল কি হতো? হয়তো একই হতো, কিন্তু তার মধ্যে কোনো ক্ষোভ জমা থাকতো না। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না, দুজনে দুজনের দিকে তাকালোও না। নীরবতার মাঝখানে আস্তে আস্তে বিকেল ফুরিয়ে যেতে লাগলো। কলকাতায় ফিরে তরঙ্গ যেন কেমন অবাধ্য হয়ে গেছে, কথা শোনে না, মাঝে মাঝে গর্জে ওঠে মার উপর। কোনো রকমে একদিন জামশেদপুরে কাটিয়ে পরের দিনই ছেলেকে নিয়ে কলকাতায় ফিরে এসেছে সুছন্দা। মার উপর সেই থেকেই তরঙ্গের রাগ। তার ইচ্ছে ছিল আরও কিছুদিন বাবার ওখানে থাকার, যতটা না বাবার জন্য তার থেকে অনেক বেশি টিউলিপের জন্য। বাচ্চাটাকে দেখার পর এক মুহূর্ত তাকে ছেড়ে থাকেনি তরঙ্গ। হোম থেকে ফেরার সময় তার বায়নাতেই টিউলিপকে নিয়ে আসতে হয় প্রবালের বাড়িতে। রাত পর্যন্ত দুজনের কি দোষীপনা? প্রবালের সাথে আর বেশি কথা হয়নি সুছন্দার। একবার শুধু জানতে চেয়েছিল প্রবাল কবে ফিরবে। সুছন্দা জবাব দিয়েছিল কালই ভোরের ট্রেনে। আসলে প্রবালের অভিযোগের মাথা মুন্ডু কিছুই বোঝেনি সুছন্দা। একটা সহজ ব্যাপারকে অযথা জটিল করছে প্রবাল। ছেলে স্কুল থেকে ফেরার পর খাতা ডায়েরি চেক করছিল সুছন্দা, কি পড়া হয়েছে, কি হোমওয়ার্ক জানার জন্য। ইংরেজি খাতা খুলে দেখে রচনা লিখতে দিয়েছে মাই ফ্যামিলি। ছেলেকে জিজ্ঞেস করল, ম্যাম লিখিয়ে দিয়েছে? স্কুলেরটাই খুলতে খুলতে বলল তরঙ্গ, লিখিয়ে দেবে কেন, নিজে লিখেছি। ছেলের দিকে একবার তাকালো সুছন্দা। তারপর রচনাটা পড়তে পড়তে ক্রমশ কান গরম হয়ে যেতে লাগলো তার। তরঙ্গ লিখেছে তাদের ফ্যামিলিতে তারা 4 জন, মা, বাবা, সে আর টিউলিপ। চিৎকার করে উঠল সুছন্দা, এসব কি লিখেছিস পাগলের মতো? টিউলিপ তোর বোন? না খাওয়া টিফিন খাচ্ছিল তরঙ্গ। বলল, বোনই তো, বাবা বলেছে। ঠাস করে তরঙ্গের গালে মারল সুছন্দা। সেই যে গুম হয়ে গেল ছেলে, ভালো করে খেলও না। জোর করে খাওয়াতে গেল সুছন্দা। মুখ ঘুরিয়ে জবাব দিল তরঙ্গ, জোর করো না প্লিজ। হাতের গ্রাস হাতেই থেকে গেল মার। দুপুরে শুয়ে শুয়ে তরঙ্গের কথাটা নিয়েই ভাবছিল সুছন্দা। সব ব্যাপারে জোর খাটায় সুছন্দা। প্রবালেরও এই একই অভিযোগ। জামশেদপুরে হোমের বাগানে দাঁড়িয়ে প্রবাল বলেছিল, নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেওয়াটা সম্পর্কের উপর নির্ভর করে না, করে অধিকারের উপর। আর সে অধিকার অর্জন করতে হয়, দেওয়া নেওয়ার মধ্যে দিয়েই সেটা আসে। তুমি কিছু দিতে জানো না। ছেলের হাবভাব যেন বাবারই পেপার ব্যাগ সংস্করণ। মাথাটা কেমন ঝিমঝিম করতে লাগলো সুছন্দার। কেউ তাকে সহ্য করতে পারছে না যেন। মনের মধ্যে একটা মুখই ভেসে উঠছে সুছন্দার, যার কোনো অভিযোগ নেই তার উপর। গাঢ় প্রত্যাশা নিয়ে যে শুধু তাকিয়ে থাকে সুছন্দার মুখের দিকে, যেন সুছন্দাই তার ভবিষ্যৎ নিয়ন্তা। ফোটা ফোটা ঘাম জমা মুখ, যেই হোক না কেন বড় নিষ্পাপ সেই মুখ, টিউলিপের মুখ। জামশেদপুরে যখন তরঙ্গের পাশে শুয়ে সেদিন ঘুমাচ্ছিল টিউলিপ, সুছন্দা তাকিয়ে দেখছিল। চোখের পাতাগুলো কি ঘন আর বড় বড়। এত সুন্দর বাচ্চাকে ফেলে দিয়ে যায় কারা? প্রবাল যদি টিউলিপের কথা প্রথমেই বলতো, সুছন্দা এত রেগে যেত না। প্রবাল তা করেনি। অভিমান বাসি করে ফেলায় তাতে যেন শান পড়েছে। নিজের জেদটাই হয়ে উঠেছে বড়। তাদের মধ্যে যেন একটা হার জিতের খেলা চলছে।
জানলা বন্ধ করা দুপুরে একটা আবছা পাপ বোধ বুঝি ধীরে ধীরে জড়িয়ে ধরল সুছন্দাকে। সে কি সুস্থ মনে নিতে পেরেছে ব্যাপারটা? প্রবালের চরিত্র সম্পর্কে সেও তো সন্দিহান হয়ে পড়েছিল। টিউলিপের ব্যাপারটা ফোনে জানতে পেরে প্রবালের আর একটা সংসার পাতার উদ্বেগে সে ছুটে গিয়েছিল সেখানে। 13 বছর যার সঙ্গে ঘর করছে তার উপর বিশ্বাস স্থাপন করতে পারেনি এতটুকু। সব কিছু জানার পর একটা অনুশোচনা এসেছিল সুছন্দার। হোমের বাগানে দাঁড়িয়ে কিন্তু প্রবাল যেই দত্তক নেবার প্রসঙ্গ তুলল, সবকিছু কেমন এলোমেলো হয়ে গিয়েছিল সুছন্দার। তার মত ছাড়া প্রবালের এরকম সিদ্ধান্তে নিজেকে অপাংতেও মনে হলো তার। প্রবালও কিন্তু নরম হয়নি। এখানকার ওই ব্যাপারটা নিয়ে প্রবাল যদি রাগ দেখাতো বউয়ের উপর, তাহলে বোধহয় সুছন্দার এত খারাপ লাগতো না। ব্যাপারটা যে এত দাগ কেটেছিল প্রবালের মনে, সুছন্দা বোঝেইনি তা। ছেলে ওপাশ ফিরে ঘুমোচ্ছে, অন্যদিন মায়ের আদর খেয়ে ঘুমোয়। আজ আদর করতে গিয়েছিল সুছন্দা, হাত দিয়ে সরিয়ে দিয়েছে ছেলে। সংসারের সকলের থেকে এই মুহূর্তে নিজেকে বড় বিচ্ছিন্ন মনে হতে লাগলো সুছন্দার। তরঙ্গ আজ স্কুল যায়নি। জামশেদপুর থেকে বাবা আসছে, একেবারে বোনকে সঙ্গে নিয়ে। কদিনের মানসিক যুদ্ধ অনেক স্থির প্রতিজ্ঞ করেছে সুছন্দাকে। নানাভাবে নিজেকে যাচাই করে দেখেছে সে। প্রবাল আর তরঙ্গকে বাদ দিয়ে নিজেকে কোথাও খুঁজে পায়নি সুছন্দা। ট্যাক্সি থেকে নেমে ডিকি খুলে দিল ড্রাইভার। ট্যাক্সির শব্দে হৈ হৈ করে ছুটে এলো তরঙ্গ। তার চুলে আদর কেটে দিয়ে সুটকেসগুলো নামাতে লাগলো প্রবাল। ট্যাক্সির জানলা দিয়ে উকিঝুঁকি মেরে টিউলিপকে দেখতে না পেয়ে তরঙ্গ বলল, বাবা, বোন আসেনি? আলতো হাসল প্রবাল। ওকে আনিনি। কেন? সমস্ত মুখ অন্ধকার হয়ে গেল তরঙ্গের। ভিতরে চল বলছি। দুহাতে দুটো সুটকেস নিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল প্রবাল। পিছন পিছন তরঙ্গ। ঢোকার মুখে সিঁড়ির কাছে জড়ো করে রাখা সেই খাটটা দেখতে পেল না প্রবাল। বাকি সব একই রকম আছে। সোফায় বসে একটু দম নিল প্রবাল। সুছন্দা জলের গ্লাস এগিয়ে দিল। দুজনে দুজনের দিকে তাকালো। গ্লাস নেবার সময় হাতে হাতে ছোঁয়াও লাগলো দুজনের। এই পাখাটায় হাওয়া কমে গেছে, শোবার ঘরে গিয়ে বসো। প্রবালকে ঘামতে দেখে বলল সুছন্দা। ছেলে গুম হয়ে পাশে দাঁড়িয়ে আছে। বোনকে না নিয়ে আসাটা কিছুতেই মেনে নিতে পারছে না যেন। সুছন্দাও একটু অবাক হয়েছে টিউলিপকে না আনায়, তবে জিজ্ঞেস করতে কোথায় যেন বাজছে। ছেলেকে কাছে টেনে নিল প্রবাল। ওকে আনিনি বাবা, এখানে আসলে কষ্ট হতো ওর। কেন কষ্ট হতো কেন? ছেলের অবুঝ প্রশ্ন। বউয়ের দিকে একবার তাকালো প্রবাল, তারপর বলল, আর তাছাড়া আমাকে এখনো আরো কিছুদিন ওখানে থাকতে হবে। অফিস ছাড়েনি এখনো। তুমি যে বললে একেবারে চলে আসবে। ছেলের অবাক গলা। সেরকমই ঠিক ছিল, কিন্তু 2 দিন আগে অফিস বলল আরো কয়েক মাস থাকতে হবে। একটু থামলো প্রবাল। ভালোই তো হলো, মাঝে মাঝে তুই ওখানে যাবি, বোনের সাথে খেলবি। স্কুল নেই, পড়াশোনা নেই, সারাদিন শুধু খেলা আর খেলা। একেবারে যখন চলে আসবো বোনকে নিয়ে আসবো, প্রমিস। এতক্ষণে কথা বলল সুছন্দা। তাহলে এত লাগেজ? আমার একটাই, বাকিগুলো দাসদার। সামনের মাসে দাসদার মেয়ের বিয়ে, তাই বিয়ের কিছু জিনিস ওখান থেকে কেনাকাটা করে আমাকে দিয়ে পাঠিয়ে দিলেন। ছেলের দিকে তাকিয়েই বলল প্রবাল। চারপাশে কেবল এক নিস্তব্ধতা নেমে এলো। প্রবাল উঠে দাঁড়ালো। শোবার ঘরে যাওয়াই ভালো, বড্ড গরম। শোবার ঘরে গিয়ে অবাক হয়ে গেল প্রবাল। জিনিসপত্র অনেক এদিক ওদিক হয়েছে। জানলায় নতুন ভারী পর্দা ঝুলছে। তাই ঢোকার সময় খাটটা দেখলাম না সিঁড়ির কাছে। শোবার ঘরের এক কোণে খাটটা পাতা দেখে বলল প্রবাল। তরঙ্গ বলে উঠল, ওটাই তুমি শোবে বাবা? বউয়ের দিকে তাকালো প্রবাল। সুছন্দা বলল, আমাদের খাটটা পাশের ঘরে পেতেছি। না বলে পারল না প্রবাল। হঠাৎ তরঙ্গ কি যেন বলতে যাচ্ছিল, সুছন্দা থামিয়ে দিল। অনেক কষ্টে ছেলেকে ঘুম পাড়িয়ে পাশের ঘরে এলো সুছন্দা। মাথার উপর আড়াআড়ি হাত রেখে শুয়েছিল প্রবাল। পায়ের শব্দে ঘাড় ঘোরালো দরজার দিকে। খাটে এসে বসল সুছন্দা। একার পক্ষে খাটটা বেশ বড়। প্রবাল বলল। জবাব দিল না সুছন্দা। এতদিন ধরে মনে মনে যে প্রস্তুতি নিয়েছে তাতে যেন কোনো ভুল না হয় আজ। জানলা দিয়ে হালকা রোদ এসে পড়েছে প্রবালের পায়ের কাছে। দুপুর যেন আনত হচ্ছে বিকেলের কাছে। একটু সময় নিয়ে বলল সুছন্দা, তুমি কিন্তু ঠিক কথা বলনি। অবাক হলো প্রবাল। সামলে নিয়ে বলল, মানে?
সুটকেসগুলো সব আমাদেরই, তুমি শুধু নতুন কভার লাগিয়েছ। চোখে কিছু পড়ার অছিলায় মুখটা নামিয়ে নিল প্রবাল। একটু সময় নিয়ে বলল সুছন্দা, তোমার তো একেবারেই চলে আসার কথা ছিল, ওই গল্পটা হঠাৎ বাড়াতে গেলে কেন? এত তাড়াতাড়ি ধরা পড়ে যাবার মধ্যে একটা কুঁকড়ে যাওয়া ব্যাপার থাকে। কি বলবে বুঝতে পারল না প্রবাল। সুছন্দা তার দিকে তাকিয়ে আছে দেখে বলল প্রবাল, গল্পটা বানাতে হয়েছে তোমার জন্য। বুঝতে পারছিলাম না টিউলিপকে কিভাবে নেবে তুমি। তোমার মতিগতি বোঝার জন্যই। থামল প্রবাল, কিন্তু তুমি বুঝলে কি করে মিথ্যেটা? টিউলিপ কোথায়? আমার সাথেই এসেছে, দাসদার বাড়িতে রেখে এসেছি। কেন? ওর কোনো অনাদর চাইনি বলে? মজা লাগলো সুছন্দার, হেসে বলল, বাচ্চাটাকে যদি বাড়িতে ঢুকতে না দিই এই অসম্মান? কিছু বলল না প্রবাল। তুমি চলে এলে এখানে, টিউলিপ কাঁদল না? কথাগুলোর মধ্যে কোনো খোঁচা আছে কিনা বুঝতে পারল না প্রবাল। থেমে থেমে বলল, তোমার কোনো ভয় নেই, ওর দায়িত্ব আমার। আর পারল না সুছন্দা, জোরে হেসে ফেলল। দায়িত্ব নেবে তুমি, যে কিনা একদিনের জন্য তরঙ্গের কাঁথা পাল্টায়নি, পটি করায়নি? প্রবাল অপ্রস্তুত হলো, কি বলবে ভেবে পেল না। একটু আগে টিউলি ফোন করেছিল, তুমি বোধহয় একটু ঘুমিয়ে পড়েছিলে, তাই ডাকেনি তোমাকে। সোজা হয়ে বসল প্রবাল। টিউলিপ ফোন করেছিল? দাসদা ফোন করে টিউলিপকে দিয়েছিলেন। কেন কেন ফোন করেছিল? বাবা বাবা করে গেল শুধু, বেশ কান্না কান্না গলায়। প্রবালকে অস্থির দেখালো। কি বললে তুমি? একটু আনমনা হলো সুছন্দা, কাটিয়ে নিয়ে বলল, খালি বলে গেল বাবা বাবা, মা বাবা বাবা, কথা বলতে তো শেখেনি। কিছুটা থামলো সুছন্দা, বলল, আমার জন্য একটা বাচ্চাকে দাসদার বাড়িতে ফেলে এলে? প্রবাল বলে উঠল, তুমি তো সহ্যই করতে পারো না ওকে। ওকে নয়, তোমাকে, তোমার লুকানো স্বভাবের জন্য। বউকে দেখছিল প্রবাল। মা ডাকের কাছে সব মেয়ে কত অসহায় তা বোঝো। মনে হচ্ছিল টিউলিপ নয়, তরঙ্গ কাঁদছে। গলা কেঁপে গেল সুছন্দার। বউকে দেখছিল প্রবাল, বলল, কি করা উচিত ছিল তাহলে আমার? কেমন এক ভঙ্গিতে প্রবালকে দেখল সুছন্দা, তারপর বলল, আজ সন্ধেবেলা গিয়ে টিউলিপকে নিয়ে আসবে দাসদার বাড়ি থেকে। একটা চড়ুই পাখি ঢুকে পড়েছিল ঘরে, কিছুক্ষণ এলোমেলো উড়ে পাশের ঘরে চলে গেল। বিশুদ্ধ ঈশ্বরের মতো মনে হলো বউকে। তুমি কি সত্যি বলছো এসব? খাটের উপর পা তুলে আসন করে বসল সুছন্দা। তোমার উপর রাগ করে টিউলিপকে আদর করিনি, ভেরুয়া একটা, স্পষ্ট করে কথা বলতে পারে না। একটু থেমে আবার শুরু করলো, ভেবো না তুমি জিতে গেলে, জিতেছে আসলে টিউলিপ। ওরকম দেব শিশুকে কষ্ট দেওয়া যায়? আর জিতেছে তরঙ্গ, ওর জেদের কাছে হেরে গেছি আমি। এ কদিন কিভাবে সামলেছি ওকে তুমি জানো? প্রবালের মনে হলো, বউরা বোধহয় বরকে কোনোদিন কোনো কিছুতে জিততে দেয় না। সংসারকে কি ওরাই বেশি ভালোবাসে ছেলেদের চেয়ে? টিউলিপকে তাহলে তো সঙ্গে করে নিয়ে আসলেই হতো। না এনে একদিক থেকে ভালোই করেছো, না হলে তো সংসারে আমার ইম্পর্টেন্সটা এমন করে বুঝতাম না। একটু ঝুঁকে সুছন্দার দু কাঁধে হাত রাখল প্রবাল। ধীরে ধীরে সুছন্দার মুখ নেমে এলো প্রবালের বুকে। হৃদয়ের গভীর থেকে ভেসে এলো বউয়ের গলা, অত আদিক্ষেতা নয় মশাই, এবার থেকে এ খাটে ছেলে আর মেয়েকে নিয়ে আমি শোবো, তুমি শোবে পাশের ঘরে। সেই জন্যই খাটটা ঘরে এনে পেতেছি। আমাদের তিনজন সুন্দর ধরে যাবে এ খাটে। কঠিন নির্বাসন দণ্ড শুনেও খারাপ লাগলো না প্রবালের। 13 বছর আগের প্রিয় গন্ধটা আবার যেন ফিরে পেল সুছন্দার শরীরে। গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।